আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছেন সুমন আসিফ এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিতে রাজনৈতিক নেতারা জড়িত বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিগগিরই পরিচয় প্রকাশ হবে। নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, কয়েকজন আটক, পরিকল্পিত হামলা দাবি ফখরুলের। কর্ণফুলী মাল্টিপারপাসের ১০০ কোটি টাকার লেনদেন, অ্যাকাউন্টে আছে মাত্র ৮০ লাখ। পরিচালক সহ গ্রেফতার ১০ জন। চট্টগ্রামে বহদ্দারহাট ফ্লাইওভারের র্যাম্পের পিলারে ফাটল, নকশা ও নির্মাণের ত্রুটি বলছে সিটি কর্পোরেশন। এবারও কেন্দ্রীয়ভাবে হচ্ছে না কর মেলা। নভেম্বর জুড়ে কর অফিসেই মিলবে সব সেবা, জানালো এনবিআর। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক হামলার পেছনে থাকাদের পরিচয় জানা গেছে। যে দলের বা যে মতেরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এদিকে দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ব্যক্তিদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলেন ধর্ম প্রতিমন্ত্রী। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম সমসাময়িক বিষয় নিয়ে সংলাপের আয়োজন করে। এ সময় সাম্প্রতিক সহিংসতায় ইন্ধনদাতাদের নাম শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য সুপরিকল্পিতভাবে এসব সহিংসতার ইন্ধন দেওয়া হয়েছে। একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য আমাদের চিহ্নিত কয়েকজন নেতাকর্মীর এইগুলি উৎসাহ দিয়েছেন, এইগুলি ব্যবস্থা করেছেন। এটা একটা সুপরিকল্পিতভাবে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য যুগ যুগ ধরে যেটা হিন্দু মুসলমানের একটা সাংস্কৃতিক বন্ধন ছিল, সেটা বিনষ্ট করার জন্য এই সমস্ত ঘটনা ঘটিয়েছে। এদিকে সচিবালয়ে আলাদা আলোচনায় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দাঙ্গা হাঙ্গামায় লিপ্ত ব্যক্তিদের মনুষ্যত্ব নিয়ে প্রশ্ন তোলেন। দাঙ্গামা হাঙ্গামা করার জন্য যারা চেষ্টা করে তারা কোনো দলের হতে পারে না, তারা মানুষ হতে পারে না, তারা একটা অমানুষ জানোয়ার। এবং এই দেশের সাম্প্রদায়িকতা নষ্ট করার জন্য তারা উগ্রপন্থী মৌলবাদী, তারা হয়তো এই কাজের সাথে জড়িত থাকতে পারে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, পূর্ব পরিকল্পিত এই সহিংসতায় ক্ষতিগ্রস্তদের মনোবল ফেরাতে উদ্যোগ নেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার ঘটনায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু সহ জামায়াত বিএনপির আরও ১৫ নেতাকর্মী জড়িত থাকার কথা জানিয়েছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ সুপার শহীদুল ইসলাম। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফয়সাল ইনাম কমল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এ তথ্য দিয়েছেন বলে জানান তিনি। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপির ৪ কর্মী সহ আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সাম্প্রদায়িক এ হামলার ঘটনায় এ পর্যন্ত ২৬ মামলাতে জেলায় মোট গ্রেপ্তার হয়েছেন ২০১ জন। আজও ৩ আসামি আলী আসগর, নুরুল ইসলাম সুমন ও নুরুল ইসলাম জীবনের একদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে সেখানে মোট ৬৯ জনকে গ্রেপ্তার করা হলো। আমরা ৮ জন আসামিকে নোয়াখালী জেলার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছি। এর মধ্যে সিলেট থেকে বেগমগঞ্জে মন্দির ভাঙচুরের ঘটনার মামলায় আমরা সিলেটের হবিগঞ্জ থেকে 2 জন আসামিকে গ্রেপ্তার করে নিয়ে আসি। উপরোক্ত এই 2 জন আসামি আমাদের কাছে স্বীকার করে যে তারা রাধামাধব মন্দির ভাঙচুরের সময় তারা নগদ প্রায় ১,৩৫,০০০ টাকা নিয়ে তারা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে। দেশের শারদীয় উৎসবে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে তার পরিকল্পনা হয়েছে লন্ডন থেকে। সেখানে তারেক রহমানের পরিকল্পনায় বিএনপি মাসব্যাপী বৈঠক করে দুর্গাপূজায় সাম্প্রদায়িক হামলা ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে রাজশাহী সার্কিট হাউসে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এ ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি। তথ্যমন্ত্রী বলেন, সাম্প্রদায়িকতা নিয়ে যারা রাজনীতি করে তারাই সাম্প্রদায়িক উস্কানি দিয়েছে। তথ্যমন্ত্রী আরও বলেন, ক্লিন ফিড আইন দীর্ঘ 17 বছর পর বাস্তবায়ন শুরু হয়েছে। সারা দেশে
99% বাস্তবায়নও হয়েছে। কোথাও কোনো ব্যত্যয় ঘটলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। আগামী নির্বাচনের আগেই বিটিভির রাজশাহী কেন্দ্র চালুর পরিকল্পনার কথাও জানান তথ্যমন্ত্রী। বিএনপি দীর্ঘ প্রায় 1 মাস ধরে বৈঠক করেছে, প্রকাশ্যে বৈঠক করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্রের অংশ হচ্ছে এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে দুর্গাপূজার সময় বিভিন্ন জায়গায় হামলা পরিচালনা করা, আমাদের পবিত্র কোরআন শরীফকে পূজা মণ্ডপে রেখে আসা। রাজধানীর নয়াপল্টনে বিএনপির শান্তি সমাবেশের কর্মসূচির পর পুলিশের সাথে নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। এ সময় বিএনপি মহাসচিব শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের লাঠিচার্জ, টিয়ারশেল নিক্ষেপকে বিএনপির বিরুদ্ধে সরকারের পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করেন। তবে পুলিশ এ ঘটনার জন্য বিএনপি নেতাকর্মীদেরই দায়ী করেছেন। দেশে হিন্দু সম্প্রদায়ের উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে মঙ্গলবার বেলা 11টার দিকে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় বিএনপির সমাবেশ। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেন, সরকার পরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। চাল ডাল তেলের দাম বৃদ্ধিতে আপনার যখন সোচ্চার হচ্ছে, ঠিক সেই সময় হিন্দু মুসলমান মধ্যে হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে একটা পরিকল্পিত দুর্গা পূজার সময়, দুর্গা উৎসবের সময় একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্র করেছে। আমরা সব সময় প্রথম থেকেই তীব্র নিন্দা জানিয়েছে এবং এর প্রতিবাদ করেছে। সমাবেশ শেষে বিএনপি নেতারা মিছিল শুরু করলে নাইটেঙ্গেল মোড়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশের দাবি, বিএনপি কর্মীরা রাস্তার দুই পাশের গলিতে ঢুকে ঢিল ছুটতে থাকেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। পার্টির মহাসচিব বলছে কোনো ধরনের মিছিল হবে না। এরপরে আপনারা দেখেছেন মিছিল সহকারে এদের নেতাকর্মীরা যখন এদের এখানে আসে, আমাদের পুলিশের উপর ইট পাটকেল ছুড়ে, তখন পুলিশ বাধ্য হয়ে লাঠিচার্জ করে। আমার অনেক পুলিশ সদস্য আহত হয়েছে তাদের ইট পাটকেলে। পরে মির্জা ফখরুল সংবাদ সম্মেলনে দাবি করেন, সমাবেশ থেকে বেশ কিছু নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। ঘরে ফিরে যাওয়ার সময় পুলিশ অতর্কিতে তাদের উপরে হামলা করেছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যে কোনো ইস্যুকে রাজনৈতিক রূপ দিয়ে বিতর্কিত করাই বিএনপির কাজ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অপপ্রচারই বিএনপির শেষ আশ্রয়স্থল। বিএনপি অপপ্রচারের ফানুস উড়িয়েই যাচ্ছে, যার সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বিএনপি নেতাদের মিথ্যাচার গোয়েবলসকেও হার মানায়। সকালে রাজধানীর বাসভবনে ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। পূজা মণ্ডপে হামলার পর থেকেই তারা মিথ্যাচার ও অপপ্রচারের ফানুস উড়িয়ে যাচ্ছেন। তাদের এসব অভিযোগ কল্পনাপ্রসূত, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ গণ অধিকার পরিষদ নামে দেশে নতুন রাজনৈতিক দলের যাত্রা শুরু হলো। নতুন এই দলের আহ্বায়ক গণফোরামের সাবেক নেতা ডক্টর রেজা কিবরিয়া ও সদস্য সচিব সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূর। মঙ্গলবার দুপুরে রাজধানীতে দলটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন দলের নাম ঘোষণা করেন নুরুল হক নূর। দলটির স্লোগান, জনতার অধিকার আমাদের অঙ্গীকার। দলে 4টি মূলনীতি ছাড়াও 21টি রাজনৈতিক কর্মসূচি পাঠ করা হয় সংবাদ সম্মেলনে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের আহ্বায়ক রেজা কিবরিয়া বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে 300 আসনে প্রার্থী দেবে নতুন এ দল। বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আমি মনে করি এখানে থাকাই সবচেয়ে শ্রেয়। নির্বাচন করব কিনা, যদি নির্বাচন ব্যবস্থা বিরাট ত্রুটি থাকে আর তাহলে আমরা সেই নির্বাচনে নামবো না। আমাদের এখন যে প্রধানমন্ত্রী পদে যে আছে ওনার থেকে আমরা লেসন নিব। উনি যেভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছিলেন 91-তে, আমরা সেভাবে অগ্রসর হওয়ার চিন্তা করছি। নতুন নতুন পণ্য উৎপাদন ও রপ্তানি বাজার বাড়াতে ব্যবসায়ীদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে এই নির্দেশনা দেন তিনি। বলেন, বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে সরকারের নানা উদ্যোগের পাশাপাশি চলছে কূটনৈতিক কার্যক্রম। 7 দিনব্যাপী বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশ। এতে অংশ নিয়েছে 38টি দেশের
552টি প্রতিষ্ঠান, এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান 281টি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে বাংলাদেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের নানা সুবিধা তুলে ধরে বিদেশি বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বলেন, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টিতে অঙ্গীকারাবদ্ধ তার সরকার। আমরা বিনিয়োগ আকর্ষণ করবার জন্য এবং দ্রুত বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির লক্ষ্য নিয়ে পিপিপি অর্থাৎ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এই পদ্ধতি আমরা গ্রহণ করেছি। এর ফলে প্রায় 30 বিলিয়ন মার্কিন ডলার আমাদের বিনিয়োগ হচ্ছে। বিনিয়োগ সংক্রান্ত সকল সেবা সমন্বিত করে একটা প্ল্যাটফর্ম হতে প্রদানের জন্য 2019 সালেতে ওয়ান স্টপ সার্ভিস ওএসএস পোর্টাল ব্যবস্থা প্রচলন করা হয়েছে। বৈশ্বিক চাহিদা বিবেচনায় নতুন নতুন পণ্যের উৎপাদন ও রপ্তানির বাজার বাড়াতে ব্যবসায়ীদের পরামর্শ দেন সরকার প্রধান। নতুন নতুন পণ্য আরো কি আমরা উৎপাদন করতে পারি এবং আমরা রপ্তানি করতে পারি সেটাও গবেষণা করে বের করতে হবে, সেদিকে আমাদের দৃষ্টি দিতে হবে এবং কোন কোন দেশে কি কি পণ্যের চাহিদা রয়েছে সেটা অনুধাবন করে সেই পণ্য আমরা বাংলাদেশে উৎপাদন করতে পারি কি না সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। কাজে আমাদের যারা ব্যবসায়ী প্রতিষ্ঠান আছেন, বিশেষ করে বেসরকারি খাত, আমি তাদেরকে অনুরোধ করব যে এই বিষয়টার দিকে আপনারা বিশেষভাবে দৃষ্টি দেবেন। গত 13 বছরে বাংলাদেশ প্রতিটি খাতে কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে প্রাচ্য ও পাশ্চাত্যের যোগাযোগের মাধ্যম হবে বাংলাদেশ। যারা বিনিয়োগ করতে আসবেন তারা শুধু বাংলাদেশ পাবেন না, আমি বলবো দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ারও দেশগুলিতে তাদের একটা সুযোগ থাকবে এই বাজারগুলি ধরার এবং রপ্তানি করার। 1 নভেম্বর পর্যন্ত চলা এই বাণিজ্য সম্মেলনে আইটি, চামড়া, লাইট ইঞ্জিনিয়ারিং, ফার্মাসিউটিক্যালস, জুট ও টেক্সটাইল সহ 9টি খাতের পণ্য প্রদর্শিত হবে। বাণিজ্য ও বিনিয়োগের জন্য জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তত 100 কোটি টাকার লেনদেন হলেও কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির অ্যাকাউন্টে রয়েছে মাত্র 80 লাখ টাকা। এক ব্রিফিংয়ে মঙ্গলবার দুপুরে র্যাব জানায় 1,03,000 টাকার লাভের প্রলোভন দেখিয়ে প্রায় 30,000 গ্রাহকের সাথে প্রতারণা করেছে প্রতিষ্ঠানটি। এর আগে রাজধানীর পল্লবী থেকে পরিচালক সহ 10 জনকে গ্রেপ্তার করা হলেও প্রতিষ্ঠানটির মালিক এখনো পলাতক রয়েছে। আমানতের টাকা ফেরত না দিয়ে নানাভাবে হয়রানি ও মারধরের শিকার হচ্ছে মিরপুরের কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির গ্রাহকরা। প্রতারিত গ্রাহকরা জানান, প্রথম কয়েক মাস গ্রাহকের টাকা দিলেও 4-5 মাস পর তা বন্ধ করে দেয়া হয়। মূলধন তো ফেরত দিতেই আছে না, গেলে আজকে আসেন কালকে আসেন এরকম করতে করতে এই পর্যন্ত 2019 সালে আমরা এটা করছি। আমি ঢাকা শহর থাকতে পারতেছি না, একা কামাই করে আমি আমার মূল টাকাটা দিয়ে দেন। হ্যাঁ, আজকে আমার 6 মাস ধরে ওদের সাথে কথাই কইতে পারি না, ওদের অফিসে ঢুকতে পারি না। গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র্যাব। র্যাব জানায়, প্রতিষ্ঠানের নিবন্ধিত সদস্য 518 হলেও অন্তত 30,000 মানুষ প্রতিষ্ঠানটির প্রতারণার শিকার। 100 কোটি টাকার উপরে লেনদেন হয়েছে, বাকি টাকা মানি লন্ডারিং হয়েছে। মানি লন্ডারিং মামলা যখন হবে এবং প্রতারিত যারা হয়েছেন তারা যদি মামলা করেন, পরবর্তী সময় তার সম্পদ বাজেয়াপ্ত হলে তখন কিন্তু তালিকা করে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে হয়তো দেওয়ার একটা আদেশ বিজ্ঞ আদালত দিতে পারেন। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, প্রতি লাখে 3,000 টাকার লভ্যাংশ দেওয়ার প্রলোভন দেখাতো প্রতিষ্ঠানটি। আমানত সংগ্রহ করলেও দীর্ঘদিন গ্রাহকদের কোনো লভ্যাংশ দিচ্ছিল না তারা। কর্ণফুলী মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এই নামে চেক বই করছে এবং ওটার উপরে লেখা আছে জসিম গ্রুপের প্রতিষ্ঠান। কোনো সমিতি কোনো গ্রুপের প্রতিষ্ঠান হয় না, সমিতির হচ্ছে সকল সদস্যের সমান অধিকার থাকে। প্রতারণার অর্থ দিয়ে প্রতিষ্ঠানটির সভাপতি জসিমউদ্দিন নিজের নামে 8টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। তার বিরুদ্ধে অর্থ পাচার সহ একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহকদের স্বার্থ রক্ষা করে ইভ্যালেকে সচল করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক। মঙ্গলবার দুপুরে হাইকোর্টের নির্দেশনায় গঠিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির নতুন বোর্ডের প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। ইভ্যালি থাকবে নাকি অবসায়ন হবে তা বলা যাচ্ছে না এখনই। আগামী 15 দিনের মধ্যে নিয়োগ দেওয়া হবে অডিট টিম, তালিকা হবে পাওনাদারদের। ইভ্যালির অফিসে মজুদ মালামালেরও খোঁজ নিয়েছে পরিচালনা পর্ষদ। ইভ্যালির নতুন চেয়ারম্যান জানান, রাসেল নাসরিন দম্পতি আটকের পর প্রতিষ্ঠানের জিনিসপত্র যারা চুরি করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে।
উদ্বোধনে 4 বছর পার না হতেই ফাটল দেখা দিয়েছে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারের কালুরঘাটমুখী র্যাম্পের দুটি পিলারে। র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দিলেও আতঙ্কিত নগরবাসী। সিটি কর্পোরেশন বলছে ডিজাইন ও নির্মাণ ত্রুটির ফলেই পিলারে ফাটল। নির্মাণকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, ভারী যানবাহন চলাচল করায় সৃষ্টি হয়েছে এমন পরিস্থিতি। 2013 সালে উদ্বোধন করা হয় বহদ্দারহাট ফ্লাইওভার, কিন্তু যান চলাচল কম থাকায় মূল নকশা পরিবর্তন করে 2017 সালে ফ্লাইওভারের সঙ্গে যুক্ত করা হয় র্যাম্প। তবে উদ্বোধনের 4 বছর না যেতেই সেই র্যাম্পে দেখা দিয়েছে ফাটল। এই অবস্থায় সোমবার রাতে র্যাম্পটিতে যান চলাচল বন্ধ করে দেয় পুলিশ। ফলে সৃষ্টি হয়েছে যানজটের আর দুর্ঘটনার আশঙ্কায় নগরবাসী। এখানে যদি উন্নত মানের কাজ না হয়, কাজে যদি গাফিলতি না হয়, 4 বছরে একটা এত বড় ফ্লাইওভার ধসে যাওয়ার কথা না। ফ্লাইওভার উপর থেকে বন্ধ করে দেওয়ার জন্য এখানে জামজাট হইতেছে, আমাদের চলতে ফিরতে অনেক অসুবিধা হয়েছে। র্যাম্পটি নির্মাণের দায়িত্ব পালন করা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত ভারী যানবাহন চলায় এমন ফাটল দেখা দিয়েছে। 2017 সালে যখন যান চলাচলের জন্য উপযোগী করা হয়েছে তখন ওইখানে ব্যারিয়ার ছিল। কর্পোরেশনকে হ্যান্ড ওভার করার সময় কিন্তু ব্যারিয়ার সময় হ্যান্ড ওভার করা হয়েছে। তো পরবর্তীতে আসলে এই ব্যারিয়ার ভেঙে কেন ভারী যানবাহন চলাচল করছে, এটা তো আসলে আমাদের এটা দেখে এই মুহূর্তে বলা যাবে না এটা কি ডিজাইন ফেলিওর না কনস্ট্রাকশন ফেলিওর। তবে এটা যে কোনো কারণেই হোক, এটা ওভারলোডের গাড়ি চলার কারণে এই ফেলিওরটা হয়েছে। ফ্লাইওভার ও র্যাম্প নির্মাণের পর 2019 সালের ডিসেম্বরে এগুলো তদারকির দায়িত্ব চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাছে হস্তান্তর করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। তাদের দাবি, নির্মাণ ত্রুটির কারণে র্যাম্পে ফাটল দেখা দিয়েছে। এখানে 2টা ফিলিয়ারে 2টা বড় বড় ফাটল, রাউন্ড করে ফাটল দেখা দিয়েছে। হ্যাঁ, কেন ফাটল দেখা দিয়েছে? আমি সাধারণ জ্ঞানে যেটা বুঝি সেটা হচ্ছে নির্মাণ ত্রুটি আছে বলে হয়তো এটা হতে পারে। 2012 সালে চট্টগ্রামের বহদ্দারহাট ফ্লাইওভারটি নির্মাণের সময় গাড়ার ধসে নিহত হয়েছিল 17 জন। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। দেশে করোনায় আরও 6 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 5 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,834 জনের। 833টি ল্যাবে 24 ঘন্টায় 19,184 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 276 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.44%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,68,257 জনে, সুস্থ হয়েছেন আরও 440 জন। এ নিয়ে মোট সুস্থ 15,32,180 জন। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি ও তার 2 সহযোগীর জামিনের মেয়াদ বাড়িয়েছে আদালত। মহানগর দায়রা জজ আদালতের বিচারক ছুটিতে থাকায় এ মামলায় অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানি আগামী 15 নভেম্বর ধার্য করেছেন ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম। মাদক নিয়ন্ত্রণ আইনের মামলায় হাজিরা দিতে সকাল 9:30টায় ঢাকা মহানগর আদালতে হাজির হন আলোচিত চিত্রনায়িকা পরিমণি। এদিন আদালতে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন পরিমণি ও তার 2 সহযোগী। রাষ্ট্রপক্ষের আইনজীবী এর বিরোধিতা করলেও আদালত উভয় পক্ষের শুনানি শেষে পরিমণি ও তার 2 সহযোগীর জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন মঞ্জুর করেন। কোর্ট 7 দিনের একটি টাইম দিচ্ছিলেন, তখন আমাদের গ্রাউন্ড ছিল যে যেহেতু পরিমণি দীর্ঘদিন জেল হাজতে ছিলেন, এরপর তার শুটিংগুলো শুরু হয়েছে বিভিন্ন ছবির, এর জন্য তাকে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় যেতে হচ্ছে, যার কারণে আমরা কোর্টকে আবেদন করেছিলাম যে 1 মাসের বেশি টাইম দেওয়ার জন্য। এদিকে মহানগর দায়রা জজ আদালতের বিচারক ছুটিতে থাকায় 15 নভেম্বর অভিযোগপত্র আমলে নেওয়ার শুনানির দিন ধার্য করেন ভারপ্রাপ্ত বিচারক রবিউল আলম। বিজ্ঞ মহানগর দায়রা জজ আজকে ছুটিতে থাকায় আদালত একটা ভারপ্রাপ্ত আদালত এটা আমলে গ্রহণ করতে পারে নাই, যার জন্য এই মামলাটি আবার 15/11/2021 তারিখে এই মামলাটি আবার অভিযোগপত্র আমলে গ্রহণ শোনার জন্য 15 দিন ধার্য হয়েছে। মাদক মামলায় 4 অক্টোবর ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত 4 আগস্ট বিকেলে রাজধানীর বনানীর বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক সহ পরিমণিকে তার বাসা থেকে আটক করে র্যাব। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় এবারও কেন্দ্রীয়ভাবে আয়কর মেলা করছে না জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। তবে গত বছরের মতো নভেম্বর মাস জুড়ে কর অফিসেই মিলবে রিটার্ন জমা দেওয়ার সব সেবা। পাশাপাশি কোনো ডকুমেন্ট আপলোড না করেই অনলাইনেও দেওয়া যাচ্ছে রিটার্ন।
মঙ্গলবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনবিআর চেয়ারম্যান। আয়কর রিটার্ন জমা নিতে মাসব্যাপী বিশেষ সেবা দেওয়ার পরিকল্পনা নিয়েছে এনবিআর। চেয়ারম্যান জানান, সারা দেশেই 31টি করাঞ্চলের 649 সার্কেলে 1 থেকে 30 নভেম্বর পর্যন্ত অফিস সময়ে দেয়া যাবে রিটার্ন। ঢাকার সরকারি কর্মকর্তাদের সুবিধায় করাঞ্চলের পাশাপাশি সচিবালয় ও অফিসার্স ক্লাবে বিশেষ বুথ করা হবে। এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সেনা লঞ্চে 9 ও 10 নভেম্বর বিশেষ আয়োজন থাকবে। 24 নভেম্বর সারা দেশের শীর্ষ 666 করদাতাকে সম্মাননা দেবে এনবিআর। নিরবচ্ছিন্নভাবে আয়কর রিটার্ন গ্রহণ করা হবে এবং রিটার্ন দাখিলকারীদের যত ধরনের সহযোগিতা আছে সেটা করা হবে এবং প্রাপ্তি স্বীকারপত্র ইনস্ট্যান্ট সেখানেই দিয়ে দেওয়া হবে। এনবিআর চেয়ারম্যান জানান, 10 অক্টোবর থেকে অনলাইনেও রিটার্ন জমা দেওয়া যাচ্ছে। এই রিটার্ন সিস্টেমে কর নির্ধারণ হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে, দলিলপত্র আপলোড করার ঝামেলাও নেই। তবে যাদের একাধিক উৎস যেমন ব্যাংক, সঞ্চয়পত্র অফিস থেকে আয়কর কর্তন করা হয়, তারা অনলাইনে রিটার্ন পূরণ করতে পারবেন, জমা দিতে হবে সরাসরি। এনবিআর চেয়ারম্যান জানান, অনলাইন রিটার্ন ব্যবস্থা শিগগিরই পূর্ণাঙ্গ ও স্বয়ংক্রিয় হবে। তখন কাউকেই অফিসে গিয়ে রিটার্ন দিতে হবে না। nbr.gov.bt দিয়েই এনবিআর ওয়েবসাইটে পেয়ে যাবে। এনবিআর এর ওয়েবসাইটে গেলেই মাথার উপরে স্ক্রলে আসতেছে যে অনলাইন রিটার্ন সাবমিট করতে চান কিনা। জাস্ট ওইখানে যে ক্লিক করেন, আপনারা অনলাইন রিটার্ন সাবমিশনের পেজে চলে যাবেন এবং সেই পেজে যে যখন প্রতি পেজে সেখানে যে যখন প্রতি পেজে আপনারা ভিজিট করবেন, তখন সেখানেই কার্সর নিয়ে গেলেই বলা থাকবে যে এখানে আপনি বা এই বক্সে আপনি কি তথ্য দিতে হবে, কিভাবে সেই তথ্য দিবেন। এনবিআর হিসাবে দেশে নিবন্ধিত করদাতা প্রায় 68 লাখ। তবে বেশিরভাগ নিবন্ধনকারী রিটার্ন দেন না। তাদের প্রতি কঠোর না হওয়ার ইঙ্গিত সংবাদ সম্মেলনে দেন এনবিআর চেয়ারম্যান। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন আশানুরূপ নয় বলছেন উদ্যোক্তারা। বিডার হিসেবে চলতি বছরের প্রথম 6 মাসে বিদেশি বিনিয়োগের প্রস্তাব কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় 86%। তাই বিনিয়োগ বাড়াতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ের পাশাপাশি সরকারের নীতিগত পরিবর্তনের তাগিদ তাদের। এদিকে বন্দরের উন্নয়ন সহ চলছে বিভিন্ন ধরনের প্রচার। এতে সামনে বিনিয়োগ বাড়বে বলছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা। দেশে কমেছে বিদেশি বিনিয়োগের নিবন্ধন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার তথ্য মতে চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত 57টি বিদেশি ও যৌথ শিল্প প্রতিষ্ঠানের বিনিয়োগ প্রস্তাব এসেছে 19 কোটি 36 লাখ ডলারের। আর গেল বছরের প্রথম 6 মাসে ছিল 140 কোটি 33 লাখ ডলার। এদিকে স্থানীয় বিনিয়োগকারীদের প্রস্তাব বাড়লেও পণ্য খালাসে বন্দরের জটিলতা সহ বিভিন্ন অভিযোগ উদ্যোক্তাদের। তারা জানান, দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন হলেও এখনো তা আশানুরূপ নয়। আবার যেসব উন্নয়ন হচ্ছে তারও প্রচার কম। বিদেশি ও স্থানীয় বিনিয়োগ বাড়াতে প্রতিটি খাতকে সমান সুযোগ দেওয়ার দাবি তাদের। স্পেশাল ইকোনমিক জোনগুলো এখনো ফুল ফ্লোতে আসেনি। তারপরে রুলস, রেগুলেশনস, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, সেখানে একাধিক অনেক রকমের পারমিশনস, লাইসেন্সেস এগুলো লাগে। সেখানে কিছু সার্কুলারিটি আছে যে আপনি ডকুমেন্ট এ না থাকলে বি পাবেন না, অথচ ডকুমেন্ট বি না থাকলে এ পাবেন না। আপনাকে প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন করতে হবে, আপনাকে মার্কেট ডাইভার্সিফিকেশন করতে হবে এবং পোশাক শিল্পের ন্যায় আপনাকে অধিকার ধারাবাহিকভাবে প্রত্যেকটি খাতকে দিতে হবে। তবে প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলছেন, করোনার কারণে বিদেশি বিনিয়োগ কমলেও আবার তা বাড়াতে নানামুখী প্রচারণা চলছে। আর বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানালেন, বন্দরের উন্নয়ন সহ বিভিন্ন ক্ষেত্রে জটিলতা দূর করতে সরকার কাজ করছে। আমরা অনেকগুলি রোড শোগুলি করেছি এবং এই একটা সামিট হচ্ছে। তারপর বিডার তরফ থেকে আমরা আরেকটা সামিট করতে যাচ্ছি নভেম্বর 28-29 তারিখে। তো এগুলির পরে ইনশাল্লাহ আমরা যা দেখতেছি আমাদের অনেকগুলি ইন্টারেস্টটা এসছে। পোর্ট ডেভেলপ করার চেষ্টা করছি। তারপরে যেসব ল্যান্ডলক কান্ট্রিগুলো আছে সেটার ব্যাপারে তাদের চিন্তা করতে হবে, আমরাও চিন্তা করছি। পাশাপাশি এয়ারপোর্ট বাড়ছে, এয়ার কার্গো বাড়ছে, সব রকম প্রচেষ্টাই আছে। তারা বলছেন, কৃষি ও ইলেকট্রনিক্স সহ নতুন কয়েকটি খাতে বাড়ছে বিনিয়োগ। অন্যান্য খাতেও বিনিয়োগ আরও বাড়ার আশা তাদের। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে এবার খেলার খবর। শুরুতেই জানাচ্ছি শিরোনাম। আবুধাবিতে কাল ইংল্যান্ডের সাথে লড়াই, জয়ের লক্ষ্যে মোমেন্টাম কাজে লাগানোর তাগিদ গিবসনের। টাইগারদের নিয়ে সতর্ক বাটলার।
দুবাইয়ে ব্যাটে বলে দাপট দেখিয়ে উইন্ডিজকে হারালো সাউথ আফ্রিকা। শারজায় পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড। এবার টি-20 বিশ্বকাপের খবর। সেমিফাইনালের আশা করা কঠিন, তারপরেও সাকিবদের স্বপ্ন শেষ চারে খেলা। সেই লড়াইয়ে থাকতে ইংল্যান্ডের বিপক্ষে জয় চাই বাংলাদেশের। কঠিন প্রতিপক্ষের সাথে নির্ভুল একটা ম্যাচের আশা বোলিং কোচ ওটিস গিবসনের। ব্যাটিং প্র্যাকটিসের সময় চোট পাওয়ায় শঙ্কা আছে সোহানকে নিয়ে। অন্যদিকে উইন্ডিজকে লজ্জায় ফেলার পর বাংলাদেশের বিপক্ষে বড় জয় চায় ইংল্যান্ড। আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে কাল ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল 4টায়। এই ছবিগুলো দেখে বলার উপায় নেই কতটা চাপে আছে বাংলাদেশ দল। ফুরফুরে হাসি মুখে শত কষ্ট ভোলার চেষ্টা মাহমুদুল্লাহ সাকিবদের। এছাড়া যে আর উপায় নেই, লড়াই করতে হবে, টিকে থাকতে হবে বিশ্বকাপের মঞ্চে। সেখানে বড় চ্যালেঞ্জ ইংল্যান্ড, যাদের বিপক্ষে এর আগে কখনোই টি-20 খেলেনি বাংলাদেশ। ঘুরে দাঁড়াতে সেরা ফর্মে ফিরতে কন্ডিশন উইকেট সম্পর্কে থাকতে হবে বিস্তর জ্ঞান। সেই সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যুতে অনুশীলন করা হয়নি। ক্রিকেটাররা যেখানে থাকছেন সেখান থেকে আবুধাবি প্রায় 150 কিলোমিটার। টানা ম্যাচ আর ব্যয়বহুল ধকলের মাঝে লম্বা ভ্রমণ করতে চায়নি টিম ম্যানেজমেন্ট। টি-20তে ম্যাচের বড় প্রভাবক হয়ে দাঁড়ায় ফিল্ডিং। শ্রীলঙ্কার বিপক্ষের ভুল শুধরাতে আইসিসি একাডেমি মাঠে ফিল্ডিংয়ে বেশি মনোযোগ কোচিং স্টাফের। নিজেদের সানিয়ে নেওয়ার সাথে ভাবনায় রাখতে হচ্ছে ইংল্যান্ডের শক্তি সামর্থ্যের কথা। গেলবারে রানার্স আপ দলটির বড় শক্তি বোলিং লাইন আপ। লেগ স্পিনার আদিল রাশিদ তো হয়ে উঠতে পারেন ত্রাস। মাঠে ভুল হবেই, তবে যারা কম করবে তারাই জিতবে। আমাদের আত্মবিশ্বাস আছে। ব্যাটসম্যানদের সাথে বোলারদের জ্বলে উঠতে হবে। মুস্তাফিজের উপর বিশ্বাস হারাইনি আমি। পরিকল্পনা মতো খেলতে পারলে জয় পাবো আমরা। বাংলাদেশের আত্মবিশ্বাস যেখানে তলানিতে ঠেকেছে, সেখানে ফুরফুরে মেজাজে ইংল্যান্ড। আসরের শুরুটা হয়েছে স্বপ্নের মতো। উইন্ডিজকে 55 রানে অল আউট করে জয় পেয়েছে বড় ব্যবধানে। খারাপ সময়ের মধ্যে দিয়ে গেলেও বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না থ্রি লায়ন্স। টি-20তে বাংলাদেশের বিপক্ষে খেলেনি। নিজেদের দিনে ওরা বিপজ্জনক দল, তবে ওডিআই খেলার অভিজ্ঞতা কাজে দেবে। ওদের কিছু ভালো ক্রিকেটার আছে। প্রতিপক্ষের সাথে নিজেদের পরিকল্পনা নিয়েও আমরা ভাবছি। একাদশে একটা পরিবর্তন আসবে অনেকটাই নিশ্চিত। একজন স্পিনার কমিয়ে নেওয়া হতে পারে পেসার। সেখানে নাসুমের জায়গায় ফিরতে পারেন তাসকিন। ইংল্যান্ডের বিপক্ষে স্পিড স্টারের অতীত পারফরম্যান্স এগিয়ে রাখছে দলে ফেরার রেসে। পাহাড় সমচাপে বাংলাদেশ দল, সেখান থেকে ঘুরে দাঁড়াতে দরকার আত্মবিশ্বাস, দরকার ফুরফুরে মেজাজে মাঠে নামা। সেজন্য চেষ্টা করে যাচ্ছেন মাহমুদুল্লাহ, মুশফিক, সাকিবরা। দেখার অপেক্ষা মাঠের বাইরের সব ঘটনা ভুলে কেমন পারফর্ম করে বাংলাদেশ দল। দুর্দান্ত কিছু করতে পারলে আসতে পারে কাঙ্ক্ষিত জয়। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। একদিকে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের চ্যালেঞ্জ, অন্যদিকে সমালোচনা এড়িয়ে মাঠে পারফর্ম করার চাপ। মাহমুদুল্লাহ দলকে অভয় দিচ্ছেন সাবেক অধিনায়ক মাশরাফি মুর্তজা। চাপের মুহূর্তে কোচিং স্টাফের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন টাইগারদের সফল অধিনায়ক। এদিকে ইংল্যান্ডের বিপক্ষে ঘুরে দাঁড়াতে টাইগারদের ইতিবাচক ক্রিকেট খেলার পরামর্শ সাবেকদের। শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সুযোগ তৈরি করেও ম্যাচ হাতছাড়া হয়েছে। ব্যর্থতার কাঠগড়ায় ক্রিকেটারদের পারফরমেন্স। খালি চোখে লিটনের 2 ক্যাচ মিস আর মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সিকে দায়ী করছেন সমালোচকেরা। এমন অবস্থায় মাহমুদুল্লাহদের পাশে দাঁড়িয়েছেন মাশরাফি মুর্তজা। লঙ্কা ম্যাচে হারের জন্য মাহমুদুল্লাহর ক্যাপ্টেন্সি আর লিটনের ক্যাচ মিসকে এককভাবে দায়ী করতে নারাজ তিনি। টাইগারদের সফল অধিনায়কের কাঠগড়ায় ডোমিঙ্গোর নেতৃত্বে কোচিং স্টাফের ব্যর্থতাও। শেষ পর্যন্ত সমালোচনাকে এক পাশে রেখে মাঠের পারফরমেন্সে মনোযোগী হতে পারবে তো ক্রিকেটাররা। প্রতিপক্ষরা যখন শক্তিশালী, তখন চ্যালেঞ্জ পাহাড় সমান। মাঠে তো আপনাকে পারফর্ম করতেই হবে, কিন্তু পারফর্ম করার আগে যে আপনি যে এত কথা হচ্ছে হবে, এই প্রেশারটা আপনাকে নিতে হবে। বাট আপনি এমন কিছু না বলেন যেহেতু আপনার কথাটা কাউন্ট হবে, কেন আপনাকে গিয়ে পারফর্ম করতে হবে।
টি-20তে প্রথমবার ইংল্যান্ড বাধা, যারা উইন্ডিজকে সর্বনিম্ন রানের লজ্জায় ফেলে বিশ্বকাপ শুরু করেছে। কিন্তু 56 রান চেইজে ইংলিশরা হারিয়েছে 4 উইকেট। ওখানটায় সুযোগ নিতে পারে টাইগার বোলাররা। তাদের কিন্তু ব্যাটিংটা এখনো টেস্ট হয়নি, সো ইফ ইউ ক্যান টেক আর্লি উইকেট দেন ইট উইল বি ট্রেমেন্ডাস অ্যামাউন্ট অফ প্রেশার। ব্যাটিং এর ক্ষেত্রে আমি মনে করি ব্যাটসম্যানরা ভালো ব্যাটিং করছে, এবং আমরা যদি সেম মোমেন্টামে ব্যাটিং করি তাহলে 160-70 মেবি 170 উপরে রান করা সম্ভব। একটা জয়ে মোমেন্টাম ফিরে পাবে মাহমুদুল্লাহ দল, জবাব দিতে পারবে সমালোচনার। তার আগে একসাথে জ্বলে উঠতে হবে 3 ডিপার্টমেন্টকে। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ব্যাকফুটে থাকলেও শেখ আবু জায়েদ স্টেডিয়ামের অতীত ইতিহাস বাংলাদেশকে সাহসী করছে। এশিয়া কাপের ফাইনাল খেলেছিল দুবাইয়ে, তবে সেবার আবুধাবিতে আফগানিস্তান ও পাকিস্তানকে হারিয়েছিল টাইগাররা। একাদশে নাসুমের জায়গায় ফিরতে পারেন তাসকিন। রান বন্যা না হলেও এই উইকেটে তাড়া করে জয়ের রেকর্ড বেশি। আইসিসি টি-20 বিশ্বকাপে টিকে থাকতে বাংলাদেশের দরকার একটা জয়। ইংল্যান্ডের বিপক্ষে কাজটা সহজ হবে না। ব্যাটে বলে ফিল্ডিং এর সাথে বাংলাদেশকে উইকেট আর কন্ডিশন সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। প্রথম ম্যাচে যা ঠিকঠাক করতে পারেনি বাংলাদেশ দল। ম্যাচের দৈর্ঘ্য যত ছোট ততই কন্ডিশন উইকেটের প্রভাব বেশি। আবু জায়েদ স্টেডিয়ামের উইকেট আউটফিল্ড গ্যালারি ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই স্টেডিয়ামে বাংলাদেশ কোনো ম্যাচ খেলেনি। 3 ওয়ানডের পরিসংখ্যান আত্মবিশ্বাসী করছে। আফগানিস্তানের বিপক্ষে 1 জয় 1 হার। বড় জয় এসেছে পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে টি-20তে 2012 সালে পাকিস্তানকে হারিয়েছে ইংল্যান্ড। একাদশ নিয়ে ভাবতে হচ্ছে বাংলাদেশকে। প্রথম ম্যাচে ঠিক মতো উইকেট পড়তে পারেননি মাহমুদুল্লাহ। নাসুমকে নিয়ে খুব একটা উপকার হয়নি। লিটনের সাম্প্রতিক ফর্ম আর ক্যাচ মিসের পর জোর আলোচনা তাকে নিয়ে। তবে অপশন না থাকায় এই ম্যাচেও টিকে যাবেন টাইগার ওপেনার। বোলিং লাইন আপে নাসুমের জায়গায় ফিরতে পারেন তাসকিন। টি-20তে 2 দলের পরিসংখ্যান খুঁজে পাওয়া সবচেয়ে সহজ, কারণ টেস্ট খেলুড়ে এই 2 দল কখনোই মুখোমুখি হয়নি। 2005 সাল থেকে 3 লায়ন্স 138টি টি-20 খেললেও সেখানে নাম নেই বাংলাদেশের। ব্যাটে বলে অনেকটাই সমতায় এই স্টেডিয়ামের পরিসংখ্যান। চেস করে জয় 29 বার। বাকি 24 ম্যাচ জিতেছে আগে ব্যাট করা দল। সর্বোচ্চ চেস 166 রান। এই গ্রাউন্ডে সর্বোচ্চ রান 225, সর্বনিম্ন 87। 150-এর উপর রান চেস করতে নেমে 18 বারের মধ্যে 14 বারই ব্যর্থ হয়েছে দলগুলো। তাই তো বিশ্বকাপের মিশনে টিকে থাকতে কন্ডিশনকে সঠিকভাবে ব্যবহার করতে হবে টাইগার অধিনায়ককে। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। টি-20 বিশ্বকাপে টানা 2 ম্যাচ হারল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। দুবাইয়ে ক্যারিবীয়দের 8 উইকেটে হারিয়ে প্রথম সাফল্য সাউথ আফ্রিকার। 144 রানের টার্গেট 10 বল আগে টপকে যায় প্রোটিয়ারা। টস হেরে ব্যাটিংয়ে সুবিধা করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এভিন লুইসের ঝোড়ো ব্যাটিংয়ের বিপরীতে ধীরগতির ইনিংসে চাপ বাড়িয়েছেন লেন্ডল সিমন্স। 35 বলে 56 করেন লুইস, আর 35 বলে সিমন্স আউট 16 রানে। পুরান গেইল রাসেলদের ব্যর্থতায় বড় হয়নি সংঘ। জবাবে শুরুতে অধিনায়ক টেম্বা বাভুমার রান আউটে ধাক্কা খায় সাউথ আফ্রিকা। চাপ সামলে রানের চাকা সচল রাখেন রেজা হেন্ড্রিক্স। তার ব্যাটে আসে 39 রান। সেখান থেকে এইডেন মার্করাম ও ভ্যান্ডার ডুসেনের জুটিতে সহজেই ম্যাচ জেতে প্রোটিয়ারা। মার্করাম 51 আর ডুসেন 43 রানে অপরাজিত থাকেন। এদিকে শারজায় পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করছে নিউজিল্যান্ড। এখন পর্যন্ত সংগ্রহ 6 উইকেটে 119 রান। নিউজিল্যান্ডের 36 রানের জুটি ভাঙে ষষ্ঠ ওভারে গাপটিল ফেরেন 17 করে। সেট হয়ে যাওয়া মিচেল থামেন 27 রানে। উইলিয়ামসনের রান আউটে ধাক্কা খায় কিউইরা। অধিনায়কের ব্যাটে আসে 25 রান। মাঝে চাপ বাড়িয়ে গেছেন জিমি নিশাম। ফিলিপসকে নিয়ে লড়াই চালিয়ে গেছেন কনওয়ে, তবে প্রতিরোধ টেকেনি কনওয়ের। 27 রানের শিকার হন রৌফের। একই ওভারে ফিলিপসকেও ফেরান পাকিস্তানি পেসার। চোটের কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লকি ফার্গুসন। তার বদলে সুযোগ পেয়েছেন অ্যাডাম মিলনে। The Yorker length as well. ICC T20 World Cup update. সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি। এবার ফুটবলের খবর।
ক্যাম্পে পর্যাপ্ত ফুটবলার যোগ না দেওয়ায় আজ শুরু হয়নি জাতীয় দলের প্রস্তুতি। টিম হোটেলে যোগ দিয়েছেন মাত্র 5 জন ফুটবলার। ব্যক্তিগত কারণে 6 জন আছেন ছুটিতে। টানা খেলার ক্লান্তিতে বাকিরা এখনও ক্যাম্পে যোগ দেয়নি জানিয়েছে টিম ম্যানেজমেন্ট। তবে গুঞ্জন আছে শ্রীলঙ্কার 4 জাতি টুর্নামেন্টের জন্য ফুটবলার ছাড়তে চায় না ক্লাবগুলো। শূন্য মাঠ। শ্রীলঙ্কায় 4 জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য মঙ্গলবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল জাতীয় ফুটবল দলের, কিন্তু নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগে জানা গেল অনুশীলন হচ্ছে না জামালদের। তাতে ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পেশাদারিত্ব নিয়ে আবারও প্রশ্ন উঠছে। টিম হোটেলে জানা গেল অনুশীলন না হওয়ার কারণ। সোমবার রিপোর্টিং থাকলেও অনুশীলনের আগ পর্যন্ত রাকিব, রয়েল, জুয়েল, রেজা ও গোলকিপার সোহেল যোগ দিয়েছেন। খোঁজ নিয়ে জানা যায় ব্যক্তিগত কারণে বিদেশে অধিনায়ক জামাল, ফাহাদ ও তারিক কাজী, পারিবারিক কারণ ও অসুস্থতায় ছুটি চেয়েছেন মতিন, বিশ্বনাথ ও সোহেল। ক্যাম্পে ডাক পাওয়া 24 ফুটবলারের মধ্যে 6 জন ছুটিতে, কিন্তু বাকি 18 জন কেন যোগ দেয়নি তা জানা নেই বাফুফের। ভেতরের খবর, ফেডারেশন কাপের প্রস্তুতি মাথায় রেখে ফুটবলার ছাড়তে গড়িমসি ক্লাবগুলোর। সর্বোচ্চ সংখ্যক ফুটবলার থাকা বসুন্ধরা কিংসের কেউই যোগ দেয়নি জাতীয় ক্যাম্পে। এসব প্রশ্নের উত্তরে টানা খেলার ক্লান্তি আর ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে পরিবহন সংকটের খোঁড়া যুক্তি টিম ম্যানেজমেন্টের। এখন ওদেরকে তো আমরা বলেছি, এখন তাদের কারো কারো ব্যক্তিগত সমস্যা থাকলে একটু একটা হতেই পারে, একটা দিন দেরি, এইটাই একটু আমাদেরকে মেনে নিতে হচ্ছে। তারা চাচ্ছেন যে একটু পরিবারের সাথে সময় দেওয়ার জন্য। তো আমাদেরকে সকলেই কিন্তু ফোন করে রিপোর্ট করেছেন এবং বলেছেন যে আমরা আসতেছি, 1 দিন দেরি হবে, 2 দিন দেরি হবে। জানানোই আছে যে আমরা 3টা টুর্নামেন্ট খেলবো। এটা তো আমাদের এই প্ল্যানিং এর মধ্যে ছিল। সকালে আসছি, ফ্লাইটের টিকিট ফার্স্ট টিকিট কেটে আমি আসছি। আমারও প্রবলেম ছিল টিকিট, তবে আমি পাইছি, অন্য কেউ পাইনি, হতে পারে এটা হতে পারে। টিম হোটেলে জিম আর সুইমিং এ সময় দিয়েছে 5 ফুটবলার। শ্রীলঙ্কায় 4 জাতি টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ 8 নভেম্বর। কবে নাগাদ প্রস্তুতি শুরু হবে আর পূর্ণাঙ্গ প্রস্তুতি কতটা সম্ভব সে প্রশ্ন তো আছেই। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল খেলার খবরে। এবার অন্যান্য প্রসঙ্গ। ভালোবাসার মানুষ নাকি রাজপ্রাসাদ, যে কোনো একটিকে বেছে নিতে হতো জাপানের রাজকন্যা মাকোকে। রাজপরিবারের নিয়ম রক্ষায় যাবতীয় রাজকীয় মর্যাদা ত্যাগ করে ভালোবাসার মানুষকেই শেষ পর্যন্ত বেছে নিলেন মাকো। মঙ্গলবার দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু কেই কোমুরোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এ নিয়ে প্রতিবেদন থাকছে। এ নিয়ে প্রতিবেদনটি থাকছে সংবাদের শেষ অংশে। যাচ্ছি পরের প্রসঙ্গে। জাতীয় পরিচয়পত্রের এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আনার জন্য কিছু আইনি জটিলতা রয়েছে। সমস্যা নিরসনে আইন মন্ত্রণালয়ের কাছে স্পষ্টীকরণ চাওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম BSRF আয়োজিত সংলাপে তিনি একথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সারা বিশ্বের মতো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত সবাইকে এনআইডির আওতায় আনা হবে। এনআইডির কিছু জটিলতা রয়েছে, আইনের কিছু জটিলতা আছে। সেই আইনের জন্য আমরা আইন মন্ত্রণালয়ে আমরা কিছু ক্লিয়ারেন্স চেয়েছি, স্পষ্টীকরণ চেয়েছি এবং কিছু আইনের মানে ধারা উপধারা এইগুলো সংশোধন করতে হবে কিনা সেই জন্যই স্পষ্টীকরণের ব্যাপারটা আমরা আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছি। তারা একটা মতামত দিলে পরে আমরা আবার পরবর্তী অ্যাকশনে যাব। সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সাংবাদিকদের গণমানুষের পক্ষে থাকতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে DRU রিপোর্টিং অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় স্পিকার আরও বলেন, দায়িত্বশীল ও নৈতিকতা সম্পন্ন সাংবাদিকতা দেশের জন্য খুবই জরুরি। ভিত্তিহীন প্রচার ও প্রোপাগান্ডার বিষয়ে গণমাধ্যম সহ সাংবাদিকদের সচেতন থাকতে আহ্বান জানান তিনি। মূলধারার গণমাধ্যমে যদি ভুল তথ্য প্রচার হয় তাহলে সমাজের যে কোনো স্তরে ক্ষতির আশঙ্কা থাকে। এবার 9টি ক্যাটাগরিতে টেলিভিশন রিপোর্টিং এর জন্য পুরস্কার দেওয়া হয়। এছাড়াও প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার জন্য 13টি ক্যাটাগরিতে পুরস্কার পান রিপোর্টাররা। প্রতি বছরই DRU এ আয়োজন করে থাকে।
সুদানের প্রধানমন্ত্রী আবদাল্লাহ হামদক নিজ বাড়িতে নিরাপদে আছেন বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তেহ বুরহান। পাশাপাশি শিগগির ইন্টারনেট ও মোবাইল নেটওয়ার্ক চালু করা হবে বলেও জানান। মঙ্গলবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সুদানের সেনাপ্রধান। এছাড়া চলতি সপ্তাহের শেষে বিচার সংস্থা ও আইন পরিষদ গঠন করা হবে বলে জানান বুরহান। এ সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তর্দ্বন্দ্ব ও সামরিক বাহিনীর বিরুদ্ধে উস্কানি সুদানকে গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে বলে সতর্ক করেন। এদিকে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে সেনাদের গুলিতে 7 জন নিহত ও প্রায় অর্ধশত আহত হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী সহ বেশ কয়েকজন মন্ত্রীকে গ্রেপ্তারের পর সুদানের সরকার ভেঙে দিয়ে জরুরি অবস্থা জারি করেন সেনাপ্রধান। এরপর থেকে দেশজুড়ে চলছে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ, সহিংসতা। সুদানের অভ্যুত্থান নিয়ে আজ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বৈঠকের কথা আছে। মিয়ানমারের জান্তা প্রধান মিন অং হ্লাইংকে বাদ দিয়েই শুরু হলো আসিয়ান সম্মেলন। ভার্চুয়াল এই সম্মেলন থেকে তার বাদ পড়াকে তাৎপর্যপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হওয়ায় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পাননি বার্মিজ জান্তা প্রধান। জোটের পক্ষ থেকে মিয়ানমারকে জান্তা প্রধানের বদলে একজন অরাজনৈতিক প্রতিনিধির নাম দিতে বলা হয়েছিল। তবে ওই আহ্বান প্রত্যাখ্যান করে সম্মেলনে অংশ নেওয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেয় মিয়ানমার। সম্মেলনের প্রথম দিন মিয়ানমারের সেনা অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে বিরোধীদের উপর দমন পীড়নের বিষয়টি নিয়ে আলোচনার কথা রয়েছে। ভারতের মুম্বাইয়ের হাইকোর্টে বলিউড সুপারস্টার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন আবেদনের শুনানি হয়নি। যুক্তিতর্ক চলবে কালও। তবে আদালতে মঙ্গলবারের শুনানিতে সাবেক অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি জানিয়েছেন, আরিয়ানকে কারাগারে নয় পুনর্বাসন কেন্দ্রে পাঠানো উচিত। এর আগে মাদক মামলায় 3 বার জামিন আবেদন নাকচের পর মুম্বাইয়ের হাইকোর্টের দ্বারস্থ হন আরিয়ানের আইনজীবীরা। 2 অক্টোবর মুম্বাইয়ের প্রমোদতরীতে অভিযান চালিয়ে আরিয়ানকে আটক করে মাদক নিয়ন্ত্রক ব্যুরো এনসিবি। পরদিন মাদক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। রাজপ্রাসাদ ত্যাগ করে ভালোবাসার মানুষকে বিয়ে করলেন জাপানের রাজকন্যা মাকো। মঙ্গলবার দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু কেই কোমুরোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। এর জন্য রাজপরিবারের যাবতীয় রাজকীয় মর্যাদা ত্যাগ করতে হয়েছে তাকে। প্রিন্সেস মাকো ভালোবাসার অনন্য নজির গড়লেন জাপানের এই রাজকন্যা। অনেকটা সিনেমার গল্পের মতো ভালোবাসার মানুষকে বিয়ে করতে রাজবাড়ির অভিজাত্যের জীবন প্রত্যাখ্যান করেছেন তিনি। দীর্ঘদিনের সহপাঠী ও বন্ধু কেই কুমুরোকে ভালোবাসতেন রাজকন্যা মাকো। কিন্তু বিয়ের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায় দেশটির নিয়মকানুন। জাপানের আইন অনুযায়ী রাজপরিবারের কোনো নারী সদস্য বাইরের কোনো সাধারণ পুরুষকে বিয়ে করতে পারবে না, আর বিয়ে করলে হারাবেন রাজপরিবারের মর্যাদা। যদিও রাজপরিবারের পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম নেই। ভালোবাসাকে সবকিছুর ঊর্ধ্বে রেখে রাজবাড়ির বিলাসবহুল ও আলিশান জীবন প্রত্যাখ্যান করেছেন মাকো। মঙ্গলবার সকালে আনুষ্ঠানিকভাবে রাজপরিবার ত্যাগ করে নিজের পছন্দের মানুষকে বিয়ে করেছেন রাজকুমারী। এতে রাজপরিবারে ফেরার রাস্তা চিরতরে বন্ধ হয়ে গেল তার জন্য। আমার জীবনে কেই একজন অপরিহার্য ব্যক্তি এবং আমাদের একসাথে থাকার জন্য বিয়ের কোনো বিকল্প নেই। আমি জানি আমাদের এই সিদ্ধান্তে অনেক মতবিরোধ রয়েছে, তবে আমাদের যারা সমর্থন করেছে তাদের প্রতি আমি কৃতজ্ঞ। রাজকীয় মর্যাদার পাশাপাশি রাজপরিবারের বিয়ের রীতিনীতিও পরিহার করেছেন মাকো। প্রত্যাখ্যান করেছেন রাজ তহবিলও। জাপানের রাজপরিবারের নিয়ম অনুযায়ী রাজকন্যা চলে গেলেও তাকে অর্থ সহায়তা দেওয়া হয়, কিন্তু মাকো সেই $13 লাখ অর্থ নিতেও অস্বীকার করেন। আমি মাকোকে অনেক ভালোবাসি এবং আমাদের জীবনের বাকি অংশ আমরা একসাথে কাটাতে চাই। আমরা সুখে দুঃখে সবসময় একে অপরের পাশে থাকব। 2012 সালে টোকিও ইন্টারন্যাশনাল খ্রিস্টান ইউনিভার্সিটিতে প্রথম দেখা হয় মাকো এবং কুমোরো। বর্তমানে যুক্তরাষ্ট্রে আইনজীবী হিসেবে কাজ করছেন স্বামী কুমোরো। বিয়ের পর যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা জানিয়েছেন এই দম্পতি। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত 9টায় বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ।